এই যে ট্রাম্প এত ইতিবাচক হচ্ছেন, এত পজিটিভ হচ্ছেন, এটা নিয়ে অনেকেই আবার একটু ভয়ও পাচ্ছেন যে লেবানন হেজবুল্লাহ প্রশ্নে শঙ্কা থেকে যায়। এই 400 কেজি ইউরেনিয়াম তারা কি ধ্বংস করে ফেলবে, নাকি এটির মান কমিয়ে ফেলবে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতার স্মারক সেটি স্বাক্ষর হয়ে গেছে, এবং সেই স্বাক্ষর হয়ে যাওয়ার কারণে শুক্রবারে জেনেভায় যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটিও স্থগিত করা হয়েছে। পাকিস্তান যে উদ্যোক্তাদের সমঝোতাকারী যেই দেশ মধ্যস্থতাকারী, সেই দেশ এরই মধ্যে পাকিস্তানের যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন যে এই বৈঠকটির আর এখন প্রয়োজন নেই, এ কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তার মানে এই চুক্তিটি হয়ে গেছে এবং এর যে ডকুমেন্ট সেগুলোতে এরই মধ্যে পাবলিশ হয়েছে সেটি আপনারা জানেন। ফলে এই চুক্তি নিয়ে এখন সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। সবচেয়ে বেশি এখন বেকায়দায় পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এবং তিনি ট্রাম্পের উপরে ক্ষেপেছেন। ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করছেন যে ট্রাম্প ইসরায়েলের সাথে বেইমানি করেছে, ট্রাম্প ইরানের কথা শুনেছে, এককভাবে ইরানের কথাতে ট্রাম্প চুক্তি করেছে। যদিও ট্রাম্প বলছেন যে এই চুক্তির যারা সমালোচনা করছে তারা বেকুব। তো এই যে ট্রাম্পের উচ্ছ্বাস এই চুক্তি নিয়ে, সেটির পিছনে কি কারণ সেটি অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করছেন। অনেক বোদ্ধারা বোঝার চেষ্টা করছেন যে ট্রাম্প এই চুক্তি করে কেন এত উচ্ছ্বসিত হচ্ছেন, কেন এত মানে ইতিবাচক ধারণা পোষণ করছেন। একই সাথে ট্রাম্প এটাও বলছেন যে ইরানের অনেক টাকা আমরা আটকে রেখেছি, অনেক ডলার আমরা আটকে রেখেছি, যে ডলারগুলো আসলে তাদের ডলার, এগুলো তাদেরকে ফেরত দেওয়া উচিত, না হলে আমাদের সাথে অন্যরা ভবিষ্যতে ব্যবসা করবে না এবং ডলারও বিপদে পড়বে, এমন একটা মনোভাবও তিনি পোষণ করেছেন। এবং G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন কথাও বলেছেন যে তাদের টাকা তাদের ফেরত দেওয়া উচিত। তো এই যে ট্রাম্প এত ইতিবাচক হচ্ছেন, এত পজিটিভ হচ্ছেন, এটা নিয়ে অনেকেই আবার একটু ভয়ও পাচ্ছেন যে ট্রাম্প কেন এত ইতিবাচক হচ্ছেন। বিশেষ করে ইরানে যারা এই চুক্তির বিরোধিতা করছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ব্যাপারে যারা বিরোধী ছিলেন, তারা একটা সন্দেহ পোষণ করছেন যে এমন কি হলো যে ট্রাম্প এত এই চুক্তির প্রশংসা করছেন। তো আসলে এই যে চুক্তিতে যেই ধারাগুলো আছে সেই ধারাগুলো কিন্তু ম্যাক্সিমামই বলতে গেলে ইরানের পক্ষেই আছে। এখন ইরানের পক্ষে থাকার একটা অর্থ হচ্ছে যে ম্যাক্সিমাম ইরানের পক্ষে থাকার একটা বিশ্লেষণ হতে পারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যেটি মূল চাওয়া সেটি হচ্ছে যে তার পারমাণবিক, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচিটা না করে, কোনো পরমাণু অস্ত্র তৈরি না করে, সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটু মনে হয় আগ বাড়িয়ে সেটা হচ্ছে যে ইরানের তেল সম্পদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র একটা কিছু করতে চায়, একটা নিয়ন্ত্রণ চায় বা কোনো একটা কিছু চায়। তো এই দুই জায়গা যদি মোটামুটি একটা গ্রিন সিগন্যাল থাকে, তাহলে তো ট্রাম্প এখানে তার উইন উইন সিচুয়েশান দেখবেনই। আর ট্রাম্প তো যে কোনোভাবে চাইছিলেনই যে এই যুদ্ধটা থেকে তিনি যেন বেরিয়ে যেতে পারেন। তো সেই কারণে ট্রাম্পকে উচ্ছ্বসিত মনে হচ্ছে, যদিও ইরানের যারা এই চুক্তি করেছেন তারা কিন্তু খুব সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং তারা কিন্তু এটিও বলছেন যে তাদের চুক্তির মধ্যে যে লেবাননের বিষয়টাকে যেভাবে তুলে আনা হয়েছে, হিজবুল্লাহর বিষয়টাকে যেভাবে তুলে আনা হয়েছে, যদি ইসরায়েল লেবাননে হামলা করে তাহলে কিন্তু চুক্তির লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। এই যে একটা শর্ত, সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে আছে। এই ইস্যু সহ আরও কিছু ইস্যু আছে, যে কারণে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে এটি শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আলোর মুখ দেখবে কিনা সেটি নিয়ে একটি সন্দেহ আছে। এবং বিবিসি এ বিষয়ে একটি বিশ্লেষণ দিয়েছে, যেটি আমি একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা করব যে কী কারণে সন্দেহ করা হচ্ছে যে আসলে এই চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না। কিন্তু তার আগে যেটি আমরা দেখছি যে আপাতত এই চুক্তির ফলে বা এই সমঝোতায় পৌঁছানোর ফলে একটা যেই পজিটিভ পরিবর্তন এরই মধ্যে শুরু হয়ে গেছে, সেটি হচ্ছে যে এটি তেলের দাম তো বিশ্ববাজারে কমতে শুরু করেছে, এটি সারা বিশ্বের জন্য স্বস্তির খবর। দ্বিতীয়ত হচ্ছে যে মধ্যপ্রাচ্যের জন্য বড় খবর যে এতদিন ধরে যে হামলার যে একটা শঙ্কা তাদের মধ্যে কাজ করছিল, সেটি এখন স্তিমিত হয়েছে এবং মধ্যপ্রাচ্যের একটা স্থিতিশীলতার একটা জায়গা চিন্তা করা হচ্ছে। তৃতীয়ত এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইরানের উপরে যে নানা রকমের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাগুলো হয়তো আস্তে আস্তে চলে গেলে তারা যদি স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়ায় ফিরে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে তারা যদি যুক্ত হয়, বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে তাদের যেই টাকা ফ্রিজ হয়ে আছে, যে অর্থ ফ্রিজ হয়ে আছে, সেই ফ্রিজ হওয়া অর্থ যদি তারা ফেরত পায়, তাহলে কিন্তু তাদের অর্থনীতির পুনর্গঠনে একটা বিরাট কাজ হবে। এর বাইরে 30,000 কোটি ডলারের একটা
তহবিল গঠন করার কথা বলা হচ্ছে, যেটি পুরোটাই বিনিয়োগ হবে ইরানে, এবং এই বিনিয়োগ যদি হয় তাহলে কিন্তু ইরানের অর্থনীতির চিত্র একেবারে বদলে যাবে। তো এই যে এতগুলো পজিটিভ পরিবর্তন, এরই মধ্যে মানে ইরানের যেই দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে সেখানে যে একটা পজিটিভ বাতাবরণ তৈরি করছে, এরই মধ্যে সেখানে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে। এই ভাইবটাই কিন্তু আসলে সেখানকার সাধারণ জনগণ তারা চাচ্ছিলেন। এখন এই সাধারণ জনগণের চাওয়ার সাথে আরেকটা বিষয় কিন্তু আছে। এতদিন ইরান যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা ইসরায়েলের সাথে, তখন দেশের মানুষ কিন্তু এক ধরনের একটা ইউনিটির মধ্যে ছিলেন এই প্রশ্নে। কিন্তু যখনই এই সমঝোতা হয়ে যাবে, অর্থনৈতিক পুনর্গঠন শুরু হবে, তখনই কিন্তু আবার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু এখানে একটা পারস্পরিক যে বিরোধ যাদের যাদের মধ্যে আছে তাদের মধ্যে কিন্তু আবার তখন একটা নতুন একটা রাজনীতি কিন্তু তখন, আর অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু তখন আবার একটা রূপ পাবে। তো সেই রূপ পেলে সেটি আসলে ইরানের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায় সেই রাজনীতি, সেটি একটা দেখার বিষয়। যদিও বিশ্লেষকরা অনেকেই বলছেন, পশ্চিমা বিশ্লেষকরা, যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে এক ধরনের সারেন্ডার করছে, এবং ইরানকে যেভাবে যেই মানে তারা ইরান যেভাবে এই চুক্তি করলো, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের সাথে আপোষ করলো বা চুক্তি করলো, সেটিকে তারা বলছেন যে ইরান ভবিষ্যতে হয়তো থ্রেট হয়ে উঠতে পারে, এমন আশঙ্কাও করছেন। তো সেই আশঙ্কার মধ্যেই যে বিশ্লেষণটির কথা আমি বলছিলাম, যে আসলে এই চুক্তিটা আলোর মুখ দেখবে কিনা সেটি নিয়েই বেশ বড় কয়েকটি প্রশ্ন রয়ে গেছে। যেমন প্রশ্ন রয়ে গেছে লেবাননে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে, লেবানন এবং ইসরায়েলের মধ্যে যেই দ্বন্দ্ব সেটি রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে পারমাণবিক কর্মসূচির প্রশ্নে ইরান ঠিক কতটুকু স্যাক্রিফাইস করবে সেই প্রশ্ন রয়ে গেছে, এবং হরমুজ প্রণালীর প্রশ্নে ভবিষ্যতে কিভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করবে, সেখানে টোল যুক্ত হবে কিনা, এই বিষয়টার সুরাহা কিন্তু আরেকটা বড় প্রশ্ন রয়ে গেছে। এই সব বিষয়গুলো যদি চূড়ান্ত আলোচনায় নিষ্পত্তি না হয়, পজিটিভ রেজাল্ট না আসে, তাহলে কি করবে? এরই মধ্যে জেডি ভান্স বলেছেন যে চুক্তি পুরাপুরি না মানলে আবারও হামলা করা হবে ইরানের উপরে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এমন একটা হুমকি দিয়ে রেখেছেন, যদিও তিনি এখন খুবই পজিটিভ কথাবার্তা বলছেন। তো এই যে তিনটা বিষয় কিভাবে প্রভাব বিস্তার করবে, প্রথমত হচ্ছে যে চুক্তিতে কিন্তু আসছে লেবাননের সব ধরনের হামলা বন্ধ হবে, এবং ইসরায়েলের সৈন্য সেখানে যে এলাকা দখল করে আছে সেগুলো ছেড়ে চলে আসবে, এটি হচ্ছে চুক্তির অংশ। এখন যদি ইসরায়েল আবার বলছে যে তারা এই চুক্তির সাথে তাদের সম্পর্ক নাই, তারা লেবাননে থাকবে এবং লেবাননের হেজবুল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এটি তারা বলছে। তাহলে এটি যদি না হয় তাহলে কিন্তু আবার ইরান এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের সম্ভাবনা আছে। ফলে এই যে চুক্তি, সেই চুক্তির জায়গায় একটা বড় ধাক্কা লাগার সম্ভাবনা আছে এই প্রশ্নে, লেবানন হেজবুল্লাহ প্রশ্নে একটা অস্পষ্ট মানে শঙ্কা থেকে যায়। দ্বিতীয় শঙ্কা হলো যে ইরান আসলেই পারমাণবিক কর্মসূচির প্রশ্নে কতটুকু স্যাক্রিফাইস করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সে কি আসলেই পরিপূর্ণভাবে এই কর্মসূচি থেকে সরে আসবে? বলা হচ্ছে যে ইরানে এখন পর্যন্ত 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ 400 কেজির বেশি। এখন এই 400 কেজি ইউরেনিয়াম তারা কি ধ্বংস করে ফেলবে, নাকি এটির মান কমিয়ে ফেলবে, নাকি এটাকে অন্য কোথাও রাখবে, এই বিষয়টা কিন্তু যদি চূড়ান্ত নিষ্পত্তি না হয়, এবং যদি নিষ্পত্তি হয়ও সেটি কোন প্রক্রিয়া নিষ্পত্তি হবে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের সমাধান না হলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেটিকে মূল টার্গেট করেছে, যে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে না পারে, সেটি তাদের কতটুকু সফল হবে সেই প্রশ্নটা থাকে। যদিও ইরান বারবার করেই বলছে যে তাদের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়, তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি করতে চায়। তো এই জায়গাটা যদি চূড়ান্ত আলোচনায় যদি একেবারে চূড়ান্ত চুক্তিতে যদি নিষ্পত্তি না হয়, তাহলে নতুন করে একটা কিছু ঘটার শঙ্কা কিন্তু থেকে যায়। তৃতীয় যেটি হচ্ছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরানের যে পরিকল্পনা ছিল, যে হরমুজ প্রণালীতে টোল আরোপ করা হবে, ভবিষ্যতে টোল আদায় করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এখানে কোনো টোল আদায় করা যাবে না, আগে যেভাবে চলতো সেভাবেই চলবে। তারপরেও চুক্তিতে চূড়ান্ত আলোচনা এটি নিষ্পত্তি হবে, এবং সেখানে ইরান চাইছে, ইরানি যে কর্তৃপক্ষ এবং ওমানের যে আলোচনা, তারা চাইছে যে কোনো না কোনোভাবে কিছু একটা ফি তারা প্রতিটা জাহাজ থেকে তারা আদায় করবে, এবং এটা এক ধরনের তাদের একটা নিয়ন্ত্রণ তারা এখানে রাখতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশ এটিকে মানবে কিনা, বা যারা এদিক দিয়ে যারা জাহাজ চালাবে তারা আসলে টোল দিবে কিনা এই আন্তর্জাতিক জলসীমায়, সেটি একটা বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নেরও সমাধান হওয়া লাগবে। এখানে কিন্তু একটা অস্পষ্টতা থাকছে। পাশাপাশি
এখনই চাইলে কিন্তু যে একেবারে চুক্তি হলে সাথে সাথে জাহাজ চলাচল নির্বিঘ্ন হয়ে যাবে, বিষয়টা এমন না। কারণ এখানে কিন্তু মাইন পোতা আছে, সেই মাইনগুলো কিভাবে অপসারণ করা হবে সেটি একটা বড় প্রশ্ন আছে। সব মিলিয়ে আসলে এই চুক্তি যদিও হয়েছে এবং এই চুক্তি আগামী 2 মাস কি হয় সেটি একটা বড় দেখার বিষয়। আপাতত যেটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে যে চুক্তি হয়েছে, হরমুজের যে আশঙ্কা সেটি দূর হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম কমছে এবং একটা পজিটিভ বাতাবরণ তৈরি হচ্ছে। যদিও ইসরায়েলের এতে মাথা নষ্ট আছে। এখন সেটি বেনিয়ামিন নেতানিয়াহু আবার নতুন নতুন করে কোন গুটি পাকান সেই দিকে কিন্তু একটা বড় দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।